দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার? জি স্যার। ওকে। আজকে আমরা যে টপিকটা পড়বো বা যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে দি আর্থ অ্যান্ড দ্য ইউনিভার্স। তাহলে তোমরা ইয়েস টাইটেল থেকে বুঝতে স্যার। পারতেছো যে আমরা হচ্ছে আর্থ অ্যান্ড ইউনিভার্স নিয়ে পড়তে যাচ্ছি। ওকে, আমার সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে একটু বলবা যে স্যার আপনার সাউন্ড ক্লিয়ার না, ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে, তো কসমোলজি বিষয়টা হচ্ছে কেমন সেটা আমরা একদম শুরু থেকেই পড়ে আসি আজকে। এটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং টপিক। যে ইন এনশিয়েন্ট টাইম অবজার্ভিং দেয়ার সারাউন্ডিং পিপল ন্যাচারালি বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট। আমি তোমাদেরকে আগের কোন একটা চ্যাপ্টারে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সাইন্টিফিক রিসার্চ বা এই ধরনের ইয়াগুলোতে, যে আগের দিনে মানুষ এটাই বিলিভ করতো যে দ্য আর্থ ইজ ফ্ল্যাট এন্ড দ্য সান এন্ড আদার প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য আর্থ, এরকম একটা বিশ্বাস করা হতো। কারণ তুমি স্কাইয়ের দিকে তাকালে দেখবা যে সব সান একদিক দিয়ে উঠতেছে, আরেক দিকে সান সেট হচ্ছে। তো এরকম যে যেহেতু তারা অতটা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করতো না বা চোখে যতটা দেখা যেত, এবং সেই সময়ে যেসব সায়েন্টিস্টরা ছিল তারা যেটা বলতো সেটাই তারা বিলিভ করে নিত উইদাউট এনি এক্সপেরিমেন্টস। সো ওই ওইটার কারণেই তারা বিলিভ করতো যে দ্য আর্থ ইজ ফ্ল্যাট। এখানে সেটা বলছে দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, দে থট দ্যাট দ্য ফ্ল্যাট আর্থ ওয়াজ আন্ডার স্কাই অ্যান্ড দ্যাট লুকড লাইক এ বল টার্নড আপসাইড ডাউন, and in that sky there were clouds, the moon, the sun, and the many stars that revolved around the earth. অর্থাৎ আর্থ একটা বোলের মতন একটা ছিল ফ্ল্যাট, এন্ড এর চারপাশে হচ্ছে তোমার স্কাই, মানে মুন, সান, এই যে যত স্টার্স আছে সবগুলো আর্থের চারপাশে রাউন্ড দিত। So during the ancient Mesopotamian civilization, people believed that the earth was similar to a flat plate, that the plate floated on a vast ocean and the round sky covered the earth. অর্থাৎ একটা রাউন্ড স্কাই, আর্থ ছিল ফ্ল্যাট এবং ওইটাকে কাভার করে একটা রাউন্ড স্কাই ছিল। হ্যাঁ, এরকম তারা বিলিভ করতাম। So back in 2040 BC, the Greek mathematician Eratosthenes observed that, কোন ম্যাথমেটিশিয়ান? এরাটোস্থেনিস। কি ছিল? সে ম্যাথ করতো, ম্যাথমেটিশিয়ান। অবজার্ভ দ্যাট when the sun was right above the city of Alexandria, the sun's rays were falling at 7.2 degrees 800 কিলোমিটার ওয়ে। অর্থাৎ আলেকজান্দ্রিয়া, সে আলেকজান্দ্রিয়াতে থাকতো। আলেকজান্দ্রিয়া, যদি আমরা এটাকে আলেকজান্দ্রিয়া কাউন্ট করি পিকচারে, আহ ওখানে সান এইভাবে ডিরেক্টলি রে দিচ্ছে। এখন আর্থ যদি এরকম ফ্ল্যাট হতো, সব রেই হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, অর্থাৎ ডিরেক্ট খাড়া ভাবে আসার কথা ছিল, পারপেন্ডিকুলারলি আসার কথা ছিল। হ্যাঁ, এখানেও যেটা এভাবে আসার কথা ছিল, সবগুলো রে এইভাবে আসার কথা ছিল। যেহেতু আর্থ ফ্ল্যাট, যেসব রে আসবে সান থেকে সবগুলো স্ট্রেইটলি পড়ার কথা না, সবগুলো ফ্ল্যাটে স্ট্রেইট ভাবে পড়ার। কিন্তু সে দেখলো যে আলজান্দ্রিয়া নামক একটা জায়গা থেকে যে সান রেজটা পাচ্ছে, একই সময়ে 800 কিলোমিটার ওয়েতে, এটা হচ্ছে 800 কিলোমিটার যদি আমরা কাউন্ট করি, সেখানে যে সান রেজটা পড়ছে সেটার কোণ, সেটার ডিগ্রি অফ অ্যাঙ্গেল সেম না। সেটা হচ্ছে দেখা যাচ্ছে কত, 7.2 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ স্ট্রেট না পড়ে সেটা একটু 7.2 ডিগ্রি করে ফেলছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যে যেহেতু আর্থ তখন ফ্ল্যাট কাউন্ট, ওকে, তখন যেহেতু আর্থ কে ফ্ল্যাট কাউন্ট করা হতো, সবগুলো হচ্ছে তোমার এভাবে পারপেন্ডিকুলারলি সব সানরাইজ আসার কথা। কিন্তু সে দেখলো যে সে হচ্ছে একটা জায়গাতে ছিল 800 কিলোমিটার অ্যাওয়েতে, আরেকটা জায়গা, হ্যাঁ, ওখানে একই টাইমে সে সানরাইজটা হচ্ছে দেখলো যে একই অ্যাঙ্গেলে পড়তেছে কিনা, কিন্তু দেখলো যে এই 800 কিলোমিটার অ্যাওয়েতে যে সানরাইজটা সেটা পারপেন্ডিকুলারলি পড়তেছে না। সরি, ওকে, 800 কিলোমিটার অ্যাওয়েতে যেটা ছিল সেটা পারপেন্ডিকুলারলি পড়তেছে না। তো এখন সে মনে মনে ভাবলো, যদি আমাদের এটা আর্থ ফ্ল্যাট হতো তাহলে সবগুলোই কিন্তু পারপেন্ডিকুলারলি পড়তো, অর্থাৎ কোনোটা এরকম তোমার অ্যাঙ্গেল ক্রিয়েট করতো না।
তো তখন সে ভাবলো ডেফিনেটলি আর্থ ইজ নট ফ্ল্যাট, ইট ইজ রাউন্ড। তাহলে হচ্ছে আমি যেটাকে ব্যাখ্যাটা করতেছি সেটা হচ্ছে কারেক্ট, অর্থাৎ রাউন্ড হওয়ার কারণে যে একই টাইমে ডিফারেন্ট এরিয়াতে যে সানরেজটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। রাউন্ড না হলে, ফ্ল্যাট হইলে সবগুলো তো স্ট্রেইট হইতো, যেহেতু অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে অর্থাৎ দ্য আর্থ ইজ রাউন্ড, এই যে এইভাবে হচ্ছে রাউন্ড হয়ে গেছে। এখানে যে অ্যাঙ্গেলটা পড়তেছে সেটা আর এটার সাথে সেম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা ধরো তুমি কাউন্ট করলা, এখান থেকে কাউন্ট করলা, এটা একটা স্ট্রেট। তো একই টাইমে এখানে যে রেসটা পড়তেছে সেটা হচ্ছে এখানের সাথে 90 ডিগ্রি নাই, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কোণ ক্রিয়েট করছে। এটা যেমন 90 ডিগ্রি, এটা যেমন পারপেন্ডিকুলার, এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে কারণ তোমার এটা প্লটটা হয়ে গেছে এরকম, যেহেতু কার্ভ। তো সে দেখলো যে যতগুলো সানরাইজ আসতেছে সবগুলো পারপেন্ডিকুলারলি আসতেছে না, কিন্তু ফ্ল্যাট হলে পারপেন্ডিকুলারলি আসার কথা ছিল। তখন সে বললো যে না, দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট। তো শুধুমাত্র যে এটা প্রুভ করছে তা না, সে এই যে ডিগ্রি অফ কতটুকু ডিগ্রি চেঞ্জ হয়েছে একই টাইমে অন্য একটা জায়গায় 800 কিলোমিটার অ্যাওয়েতে কত ডিগ্রি চেঞ্জ হয়েছে সেটা দিয়ে সে এই যে আর্থের রেডিয়াসটা সে কি মেজারমেন্ট করে ফেলতে পারছে। এখানে যে অ্যাঙ্গেল ছিল সেগুলোর সাথে ক্যালকুলেশন করে সে আর্থের রেডিয়াস সাকসেসফুলি ফার্স্ট প্রপারলি সে মেজারমেন্ট করেছিল। তো দেখো, বেসড অন হিস অবজারভেশন এরিটোস্থেনিস কেম টু এ ডিসিশন দ্যাট দ্য আর্থ মাস্ট বি রাউন্ড, কারণ ফ্ল্যাট হলে আমি বলেছি সবগুলাতে সেম হবে, যদি ফ্ল্যাট না হয়, যদি এরকম কার্ভ হয়, তখন এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আর 90 ডিগ্রি নাই, সেটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এইভাবে সে বুঝলো যে না, আর্থ ইজ নট flat. But that's not all. He also made a very accurate measurement of Earth radius by comparing the difference of the fallen angle and the distance between them. এই যে তাদের মধ্যে যে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেলটা কতটুকু চেঞ্জ হয়েছে এইটা দিয়ে এসে রেডিয়াস অফ আর্থ মেজারমেন্ট করে ফেলছে। এখন এটা কিভাবে করে, এটা হচ্ছে তোমরা যখন একটু হায়ার ক্লাস হবে তোমরা নিজেরাই সেটা মেজার করতে পারবা যে কিভাবে রেডিয়াস অফ দ্য আর্থ মেজার করে। এখন তোমাদের এটা প্রয়োজন। তো তাইলে ফার্স্ট একুরেট মেজারমেন্টস অফ দ্য আর্থ রেডিয়াস কে করেছিল? ইরাটোস্থেনিস, ম্যাথমেটিশিয়ান ইরাটোস্থেনিস। এখানে একটা তার হালকা পিকচার আমরা দেখতে পাচ্ছি। ওকে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, যদি কোনো টপিক বা কিছু না বুঝো সেক্ষেত্রে। ওকে, আমরা এরপরের ইয়াতে আসি যে when learned men saw the moon and the sun। আচ্ছা, এটা হচ্ছে ঠিক তার আগের কথা, যে আমরা যখন বলেছিলাম যে আর্থ ফ্ল্যাট, এটা সবাই তখন বিলিভ করতো, ইভেন কি তোমার ডিফারেন্ট রিলিজিয়নও এটা অ্যাপ্রুভ করছিল যে না, দ্য আর্থ ইজ ফ্ল্যাট। তো তখন তুমি আসলে যেটা চোখে দেখতেছো, যেটা তুমি ডিরেক্ট আইতে দেখতেছো, এটার এগেনস্টে তো তুমি কিছু বলতে পারবা না, এরকম অবস্থা ছিল। When learned men saw the moon and the sun rising in the east and setting in the west, they naturally believed that the moon, the sun, and even the stars must have been circling the earth। এবং তারা বিলিভ করলো যে সবগুলোই তো দেখা যাচ্ছে ইস্টে উঠতেছে আর সেটিং হচ্ছে ওয়েস্টে। আমাদের আকাশে আমরা ওটাই দেখতে পাই, আমাদের স্কাইতে আমরা ওটাই দেখতে পাই। সো দ্যাট মিনস আমাদের সাউন্ড হলো কেন, কোনো প্রবলেম হয়েছে কি? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। তাহলে দেখো যে তারা বিলিভ করতো যেহেতু একদিক দিয়ে সান উঠতেছে একদিক দিয়ে সান সেট হচ্ছে, তার মানে আমাদের আর্থের চারপাশেই হয়তো এইসব সান মুন সবকিছু আছে। তো অ্যারিস্টটল, আমরা সবাই নামটা শুনেছি, ও অনেক সায়েন্সের অনেক কিছু আবিষ্কার করছে। হাইলি ইন্টেলিজেন্ট পার্সন ডিউরিং দ্যাট পিরিয়ড অলসো প্রপোজড দ্য সেম থিওরি। ও সেম কথা বলছে, দ্য আর্থ ইজ ফ্ল্যাট। দেন অ্যাস্ট্রোনমার টলেমি সাপোর্টেড অ্যারিস্টটলস আইডিয়া। অ্যাস্ট্রোনমার টলেমি অনেক ফেমাস একজন অ্যাস্ট্রোনমার ছিল, সেও অ্যারিস্টটলের যে আইডিয়া অর্থাৎ দ্য আর্থ ইজ ফ্ল্যাট, এটা সেও সাপোর্ট করছে। দ্য আর্থ ওয়াজ সেন্টার অফ এভরিথিং, সবকিছু সেন্টারে ছিল আর্থ, এন্ড আর্থের চারপাশে সবকিছু রাউন্ড দিচ্ছে, এটা তারা বিলিভ করতো। এন্ড অল দ্য প্ল্যানেটস, স্টার্স, মুন, দ্য সান রিভলভড অ্যারাউন্ড দ্য আর্থ ফর অলমোস্ট 2000 years। পিপল of the earth believed that in that idea because it felt like the most natural explanation। আমি যেটা বললাম যে তারা চোখের সামনে যেটা দেখতেছে, এখানে তারা কোনো এক্সপেরিমেন্টের যে ইম্পর্টেন্স আছে সেটাও তারা বুঝে নাই। এবং তারা বলতেছে এত যে যেসব ইন্টেলিজেন্ট পার্সন আমাদেরকে এটা কথাটা বলছে, দ্যাট মিনস তারা অবশ্যই জেনে বুঝে বলছে। সো তারা ব্লাইন্ডলি ট্রাস্ট করছে তাদের কথা। অলমোস্ট 2000 ইয়ার্স ধরে মানুষ এটা বিলিভ করছিল যে আর্থ ইজ ফ্ল্যাট।
and center of everything. তো people of the তারপর হচ্ছে হোয়াটস মোর, এই যে আমি যেটা বললাম যে রিলিজিয়াস টেক্সট অলসো এন্ডোর্ড দ্যাট বিলিভ, অর্থাৎ তাদেরকে সেটা সাপোর্ট দিচ্ছিল। So, however, there are individuals with a scientific mindset who regularly observe the planets and the stars in the sky. Of course, scientific mind তো কারো কারো থাকেই সবসময়, যে তারা রেগুলারলি যে প্ল্যানেটস এন্ড স্টার্স আছে ওগুলো অবজার্ভ করতো। দে কুড নট এক্সপ্লেইন সার্টেইন ফেনোমেনা, এবং তারা যদি আর্থ ফ্ল্যাট হয়, তারা এমন কিছু আকাশে দেখতেছিল যেটা তারা এক্সপ্লেইন করতে পারতেছে না, যে আর্থ ফ্ল্যাট এটার সাথে মিলতেছিল না। কি মিলতেছে না? আর্থ সেন্টারে আছে, আর্থ ফ্ল্যাট, এটা কোনোভাবে মিলতেছিল না। দেখো এখানে যে টলেমির যে মডেল, এটা খেয়াল করে দেখো যে এখানে আমাদের সেন্টারে রাখা হয়েছে আর্থকে, এরপর তোমার মুন, এরপর কি মার্কারি, তারপর সান, অনেক কিছুই হচ্ছে এখানে আহ দেওয়া হয়েছে, মার্স, সবগুলো হচ্ছে এইখানে দেখা বলা হচ্ছে যে আমাদের আর্থের চারপাশে ঘুরতে। So, stars in the sky, they could not explain certain phenomena. At times, they noticed that the planet would appear to pause in the sky while it was circling around the Earth. কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, এটা তো পজ হওয়ার কথা ছিল না। আর আর্থকে যদি এটা কিছু সার্কেল করে, এটা ফুল কমপ্লিট করার কথা, কিন্তু তারা আকাশে এমন কিছু দেখলো যে একটা প্ল্যানেট সার্কেল করতেছে আবার হঠাৎ থেমে গেছে। হ্যাঁ, তো থামার তো কথা না, কোনো একটু একটা রাউন্ড দিচ্ছে, সে তো কখন থামবে না। So what's more, then the planet would start moving in the opposite direction. Then তারা এটাও দেখলো যে স্টার, এই যে প্ল্যানেটটা আবার অপোজিট ডিরেকশনে মুভ করা শুরু করছে। স্টপ মিডওয়ে এন্ড দেন রিজিউম ইটস ইন অরবিট, তারপর আবার থেমে গিয়ে আবার একই দিকে মুভ করা শুরু করছে। অর্থাৎ একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে, আবার সামনে যাচ্ছে। এইভাবে আমাদের আর্থ থেকে যেসব আমরা প্ল্যানেট দেখতেছিলাম, ওগুলো একটু এরকম ডিফারেন্ট একটা মুভমেন্ট দেখাচ্ছিল, যেটা আর্থকে সেন্টারে রাখলে এক্সপ্লেইন করা যাচ্ছিল না। কারণ আর্থের চারপাশে যখন কিছু একটা ঘুরবে, সেটা ফুল রাউন্ড দিয়ে ঘুরবে, তাই না? সেটা তো আর ব্যাকে যাবে না, এখানে যেটা দেখা যাচ্ছিল। So its orbit and its correct direction again. So if a planet orbits around the Earth, it is not possible to explain the matter. However, if the Earth and the other planets revolve around the Sun, this particular movement could easily be explained. তখন তারা আরেকটু রিসার্চ করে দেখলো যে যদি সানকে বেস করে সবগুলা প্ল্যানেট রাউন্ড দেয়, তখন তারা এই ধরনের ফেনোমেনা গুলো এক্সপ্লেইন করতে পারে। কারণ আমাদের আর্থ থেকে আমরা যেসব দেখতেছি আদার্স প্ল্যানেট, সেগুলো তো আমাদেরকে রাউন্ড করতেছে না আলটিমেটলি। তো তখন যদি আমরা এই বিলিফটা চেষ্টা করতাম বিলিভ করতে যে আমাদেরকে রাউন্ড করতেছে, তখন আমরা তাদের যে রাউন্ডিং, এই যে তাদের যে পথটা, সেটা হচ্ছে মিলবে না। হুম? যদি সানকে বেস করে তারা ঘুরে, তাহলে আমরা তাদের যে পথটা পাই, দেখা যাচ্ছে সেটা রাউন্ড হচ্ছে। এবং তারা ফার্দার গবেষণার মাধ্যমে সেটা ডিসক্রাইব করলো। তখন তারা ভাবলো যে আচ্ছা, আমাদের সাথে আমরা তো এক্সপ্লেইন করতে পারতেছি না, যদি আমাদের চারপাশে এই অন্যান্য প্ল্যানেট গুলো ঘুরতে থাকে, এটা তো আমরা এক্সপ্লেইন করতে পারতেছি না তাদেরকে আমরা যেভাবে দেখতেছি। তখন তারা সানকে সেন্টারে বসাই যখন সবগুলো আবার চিন্তা ভাবনা করলো, দেখলো যে সব ক্যালকুলেশন মিলে যাচ্ছে। এরপর তখন তারা ডিসাইড করলো যে না, সান ইজ দ্য সেন্টার অফ এভরিথিং। সো আফটার উইটনেসিং সেভারাল সাচ ফেনোমেনা, কোপারনিকাস একজন আহ একটা বই লিখেছিল, কিন্তু ব্যাড লাক হচ্ছে যে ওটা সে যখন জীবিত ছিল অতটা ধরো ফেমাস হয় নাই। যেটা আমরা একটু পড়ি। কোপারনিকাস রোট ইন এ বুক দ্যাট ইন 1444 that the earth was not the center of the universe, অর্থাৎ আর্থ সেন্টার না, এটা কোপারনিকাস ফার্স্ট তার একটা বুকে লিখে গিয়েছিল। and all the planets including earth revolved around the sun. সিন্স কোপারনিকাস পাসড অ্যাওয়ে শর্টলি, সে তার বুকের পাবলিকেশনের কিছুদিনের মধ্যে সে মারা গিয়েছিল, ফলে ইট ডিড নট রিসিভ মাচ পাবলিসিটি অ্যামং দ্য সায়েন্টিস্ট এট দ্যাট টাইম। অর্থাৎ সে মারা গেছে, তার এই যে সায়েন্টিস্ট, তার একটা ইনভেনশন যে আর্থ ইজ নট দ্য সেন্টার, দ্য সান ইজ দ্য সেন্টার, এইটা বলার মতো ওভাবে কেউ ছিল না। কারণ সে তো মারা গেছে, সে একটা বুক পাবলিশ করছে, সেটা মানুষের কাছে প্রেজেন্ট করবে, ওই সুযোগটা সে আর পায় নাই। সে পাবলিশের পরপরই মারা গেছে। তো সায়েন্টিস্টরা তার এই আবিষ্কারটা ওভাবে আর জানার সুযোগ পায় নাই। কারণ তুমি তো দেখছোই যে আমরা যে সাইন্টিফিক মেথডের স্টেপস গুলো করেছিলাম, লাস্ট স্টেপ ছিল হচ্ছে আমি যা ডিসিশন নিয়েছি, আমি যা গবেষণা রিসার্চ থেকে যে ডিসিশনটা পেয়েছি, সেটা আমাকে সবাইকে জানাতে হবে। হ্যাঁ, লেট দ্য এভরিওয়ান নোজ অ্যাবাউট। সো সেটা হচ্ছে এখন একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়, বাট তখন হচ্ছে মেইনলি বুক পাবলিকেশন বা তারা বিভিন্নভাবে পাবলিকেশন করে এটা হচ্ছে পাবলিশ করতো আর কি বিভিন্ন সাইন্টিস্টদের কাছে। However, almost 100 years after the Copernicus passed away, his books were published again. Almost 100 years after
ওই যে সে মারা গিয়েছিল তার বইটা আবার পাবলিশ হলো। হ্যাঁ, আবার পাবলিশ হওয়ার পরে সেখানে কিছু পিকচার আছে, এগুলো আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, দেখো আবার পাবলিশ হওয়ার পরে এইটা হচ্ছে ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট, ইট কজ ট্রিমেন্ডাস এক্সাইটমেন্ট এন্ড ইন্টারেস্ট অ্যামং দ্য সায়েন্টিস্ট। সো ফার্স্টে সায়েন্টিস্ট এটা খেয়ালই করে নাই যখন সে অ্যাকচুয়ালি বুকটা পাবলিশ করেছিল। ঠিক 100 ইয়ার্স আফটার যখন এটা রিপাবলিশ হয়েছে, তখন সায়েন্টিস্টরা বলতেছে ওয়াও, এটা তো একটা, সে যে এক্সপ্লেনেশন আর ইনভেনশন যেটা সে এক্সপ্লেইন করছে সেটা অফকোর্স তখন তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করলো। এটা তো আমরা এভাবে ভেবে দেখি নাই সায়েন্টিস্টদের মধ্যে। তো গ্যালিলিও ওয়াজ অ্যাক্টিভলি, গ্যালিলিও আমরা সবাই শুনেছি, so who was actively observing the sky using a telescope came to realization that, টেলিস্কোপ কি, এনিওয়ান, টেলিস্কোপ কি তোমরা বলতে পারো? রাফিউ জি আর দর্শী, জি স্যার। টেলিস্কোপ কি? টেলিস্কোপ হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে হচ্ছে আমরা দূরের অবজেক্ট দেখতে পারি, যেটা হচ্ছে মহাকাশে আছে, মানে হ্যাঁ হ্যাঁ, স্পেসে। আমরা স্পেসে আছে এমন কোন প্ল্যানেট ওর যে কোনো কিছু, স্টারসও হতে পারে সেটা, প্ল্যানেটও হতে পারে সেটা, আমরা স্পেসের কোনো কিছু, অনেক দূরের কোনো কিছু আছে ওটা দেখার জন্য যেই অবজেক্টটা ইউজ করি বা যেই ইনস্ট্রুমেন্টটা ইউজ করি সেটা হচ্ছে টেলিস্কোপ। একটা দেখবা যে একটা বিশাল এরকম টিউবের মতন করে থাকে, ওখানে লেন্স লাগানো থাকে, এদিক দিয়ে আমরা দেখতে পারি। ওকে, came to realization that Copernicus theory was indeed correct. এখন গ্যালিলিও সে টেলিস্কোপ দিয়ে রিসার্চ করতে করতে দেখলো যে অন্যান্য প্ল্যানেট যেগুলো আছে সেগুলো যেভাবে রিভলভ হচ্ছে, সেটা আমাদের আর্থকে যদি বেস করে করে, তাহলে তাদের ওয়েটা, তারা যেভাবে রাউন্ড দিচ্ছে সেটা হচ্ছে আমরা আহ সেটা আমরা এক্সপ্লেইন করতে পারি না, যেভাবে তারা এভাবে রাউন্ড হচ্ছে সেটা আমরা এক্সপ্লেইন করতে পারি না আলটিমেটলি। সো কেম টু রিয়েলাইজেশন দ্য কোপারনিকাস থিওরি ওয়াজ রাইট। তখন সে আরো যখন রিসার্চ করলো দেখলো যে সানকে বেস করে যেটা কোপারনিকাস থিওরি দিয়েছিল সেটাই কারেক্ট। সো অল দ্য প্ল্যানেটস আর অ্যাকচুয়ালি রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। সো এটা গ্যালিলিও একটা তখনকার দিনে ছিল অনেক big একটা সায়েন্টিস্ট। কিন্তু আরেকটা এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে আমরা রিলিজিয়াস ম্যাটার, আমরা এই সাইন্টিফিক ইনভেনশনে জেনারেলি রিলিজিয়াস ম্যাটার কথাটা আনি নাই, কিন্তু এক্ষেত্রে আনছি কেন, কারণ এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো মানুষ যে বিলিভটা করতো সেটার এগেনস্টে তোমার কোনো কিছু বলা সবসময় অনেক ডিফিকাল্ট, স্পেশালি রিলিজিয়াস কোনো কিছুর এগেনস্টে যখন তুমি বলতে যাবা তখন স্বাভাবিকভাবে সেটা অনেক ডিফিকাল্ট একটা জব। তো গ্যালিলিও হচ্ছে তার রিসার্চের মাধ্যমে সে দেখলো যে না, কোপার্নিকাস যেটা বলেছে সেটাই ঠিক, কিন্তু কয়েকটা রিলিজিয়ন বলেছিলাম না যে সাপোর্ট দিচ্ছিল যে সেন্টার আর আর্থ হচ্ছে ফ্ল্যাট সেন্টার এগুলো। তো ওই সময়ে গ্যালিলিও যখন এই কথাটা বলছে তখন তার এগেইনস্টে তারা স্টেপ নিয়ে নিল, যে গ্যালিলিও সাপোর্টেড দ্য কোপারনিকাস থিওরি এন্ড স্টার্টেড টু স্প্রেড ইট। দ্য ক্যাথলিক চার্চ, ক্যাথলিক চার্চ, চার্চ হচ্ছে খ্রিস্টানদের জায়গা। সো ক্যাথলিক চার্চ গট ফিউরিয়াস উইথ গ্যালিলিও বিকজ দ্য থিওরি কন্ট্রাডিক্টেড দেয়ার থিওলজিক্যাল বিলিভ। অর্থাৎ তারা যেটা বিলিভ করতো তাদের রিলিজিয়াস অনুযায়ী সেটা এগেনস্ট হয়ে যাচ্ছে গ্যালিলিওর কথাটা। গ্যালিলিও তো হচ্ছে তোমার টেলিস্কোপ দিয়ে দেখছে রিয়েল জিনিস কি ঘটে সেটা তো সে দেখছেই, কিন্তু তখনকার দিনে যারা ক্যাথলিক চার্চ বা খ্রিস্টান ছিল তারা এটা বিলিভ করতো যে আর্থ ইজ ফ্ল্যাট, এটা বিলিভ করতো। So গ্যালিলিও তাদের এগেনস্টে কথা বলতেছে, অলমোস্ট সেরকম হয়ে গেল ব্যাপারটা। সো দে পুট গ্যালিলিও অন ট্রায়াল, তারা গ্যালিলিওর জন্য বিচার বসালো। তো এন্ড কেপ্ট হিম আন্ডার হাউস অ্যারেস্ট ফর রিমাইন্ডার অফ হিজ লাইফ। তাকে বাকি জীবন তার ঘর বন্দি করে রাখছে, অর্থাৎ তার ঘর থেকে সে বের হইতে পারবে না এরকম করে রাখছে, তাকে শাস্তি দিল তারা যে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো। হ্যাঁ, so interestingly, in October 1992, the Catholic Church finally granted Galileo a pardon, which may come as a surprise to you. I mean, এটা সারপ্রাইজ কেন? 1992 তো অনেক পরের ঘটনা, 1992 তে তার গ্যালিলিও বেঁচেই নেই, অনেক দিন পরের ঘটনা, তাই না? তো ক্যাথলিক চার্চ 1992 তে এসে আহ গ্যালিলিওকে মাফ করে দেয়, বলে যে ওকে মাফ, তোমার কথা ঠিক। So in 1664, Newton introduced his well-known law of gravitational force. Gravitational force নিয়ে আমরা আগের ক্লাসে কিছুটা কথা বলেছিলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই আমরা জাম্প করলে মাটিতে ব্যাক করি বা যে কোনো কিছু নিচে পড়ে, যেটা আমরা ওখানে ডিসকাস করেছিলাম হালকা। তো এটা ফার্স্ট ল গুলো ইনভেন্ট করেছিল নিউটন। This law proved that the incredible useful in accurately explaining how the
appears to prove to be incredibly useful in accurately explaining how the planets orbit around the sun. এবং গ্র্যাভিটেশনাল ফোর্স কি আমি বলেছিলাম যে স্পেসের যেই কোনো দুইটা অবজেক্ট একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। সেটা আমি মানুষও হতে পারি, সেটা আমি মানুষের সাথে আমার ধরো এখানে আমি কি ইউজ করতেছি, আমি বই ইউজ করতেছি, তার মানে বই একটা অবজেক্ট, মানুষ একটা অবজেক্ট। আমরা কিন্তু স্পেসে যদি থাকি, আমরা অফকোর্স একটা আরেকটাকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করি। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ফোর্স বলা যায়, নিজেদের মধ্যে সবসময় একটা অ্যাট্রাকশন থাকে। তো এখন আমি একটা কথা বলেছিলাম যে কেন তাহলে আমরা মাটিতে পড়ি, সেটা হচ্ছে আমরা এই যে আর্থ একটা বিশাল জিনিস, সে আমাকে তার দিকে অলওয়েজ টানে। আমি একটা মানুষ, আর্থ আমাকে সবসময় তার দিকে টানে। আমিও তাকে আমার দিকে অ্যাট্রাক্ট করি। বাট আমার ওয়েট তো তার ওয়েটের অনুযায়ী অনেক, অনেক, অনেক কম। তাই না? পৃথিবী তো একটা হিউজ জিনিস। তো তার অ্যাট্রাকশন এর যে ফোর্স, সেটা আমার ফোর্সের তুলনায় কিছুই না। সো সেইজন্য আমি তার দিকে ব্যাক করি। হ্যাঁ? তার দিকে আমি ব্যাক করি। অর্থাৎ আমি পৃথিবীর যে সারফেস আছে সেখানে দাঁড়িয়ে থাকি, সেখানে বসে থাকি, সেখানে চলাফেরা করতে পারি। ইটস বিকজ দ্য আর্থ দ্য আর্থ ইজ অ্যাট্রাক্টিং মি। শুধুমাত্র আর্থ আর আমার মধ্যে অ্যাট্রাকশন আছে ব্যাপারটা এরকম না। সান সানের চারপাশে যতগুলা তোমার যতগুলো আরো প্ল্যানেট আছে সবগুলোই অ্যাট্রাকশনের কারণে সানের চারপাশে ঘুরতেছে। আবার পৃথিবীর সাথে মুনেরও একটা অ্যাট্রাকশন আছে, সেই অ্যাট্রাকশনের কারণে মুনের চারপাশ পৃথিবী আর্থের চারপাশে মুনটা রিভলভ অ্যারাউন্ড করতেছে। সো এইটাই আর কি, যে প্রত্যেকটা অবজেক্ট একটা আরেকটাকে অফকোর্স অ্যাট্রাক্ট করে। এবং কিভাবে অ্যাট্রাক্ট করবে, ফোর্স কতটুকু হবে, এই সবকিছু যাতে ক্যালকুলেশন করা যায়, ওইটা নিয়ে একটা ল দিয়েছিল নিউটন। So this law proved to be inaccurately useful in accurate explaining how the planets orbit around the sun. The scientist community unquestionably accepted the idea that the sun was center of our solar system. পরে অনেকগুলো প্রুফ দিল, এই যে ল আসলো, তারপরে সায়েন্টিস্ট কমিউনিটি এটা মেনে নিল যে হ্যাঁ, তোমাদের যেসব বলতেছো সেটা অফকোর্স কারেক্ট। এবার হচ্ছে আমরা আমাদের সোলার সিস্টেম নিয়ে একটু পড়ি। দ্য সান ইজ এট দ্য সেন্টার অফ আওয়ার সোলার সিস্টেম। 8 প্ল্যানেটস আর অরবিটিং অ্যারাউন্ড ইট। কয়টা প্ল্যানেট আছে এটা আমাদের জানতে হবে। 8 প্ল্যানেটস। তাহলে সোলার সিস্টেমের সেন্টারে কি আছে? সান নাকি আর্থ? সান। হ্যাঁ, আর্থ। আর যদি আর্থে বিলিভ করে থাকে, ইভেন ইভেন এখনো কিছু মানুষ আছে, খুব কম অ্যামাউন্টের কিছু মানুষ আছে যারা এখনো বিলিভ করে দ্য আর্থ ইজ ফ্ল্যাট। তাদেরকে বলা হয় ফ্ল্যাট আর্থার্স। হ্যাঁ, তারা ইন্টারেস্টিং বিষয় ব্যাপারটা। তাদেরকে তুমি যতই প্রুফ দাও, তারা এটা বিলিভ করবে না। এটা তাদের ইচ্ছা। এখন এখানে একটা রিলিজিয়াস ম্যাটারও আছে। ক্যাথলিক যারা আছে তারা এটা খুব অনেক সময় মেনে থাকে। বাট এটা তো আমরা সবাই সাইন্টিফিক্যালি প্রুফড যে দ্য আর্থ ইজ নট ফ্ল্যাট। দ্য সান ইজ এট দ্য সেন্টার অফ আওয়ার সোলার সিস্টেম। ইট প্ল্যানেটস আর অরবিটিং অ্যারাউন্ড ইট। দিস প্ল্যানেটস আর, একটু তোমার প্ল্যানেটস এর নামগুলো মনে রাখতে হবে: মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, এগুলো। তো ইউরেনাস এন্ড নেপচুন। আচ্ছা, প্লুটো নামে একটা আহ প্ল্যানেটের কথা আমরা শুনেছিলাম, দেখি আমরা সেটা কি হয়েছে। মার্কারি ইজ দ্য প্ল্যানেট ক্লোজেস্ট টু দ্য সান। ক্লোজেস্ট টু দ্য সান কি ছিল? মার্কারি। এন্ড নেপচুনটা হচ্ছে সবচেয়ে ফার্দেস্ট অ্যাওয়ে, সবচেয়ে দূরে হচ্ছে নেপচুন। সবচেয়ে কাছে মার্কারি, সবচেয়ে দূরে নেপচুন। তার মানে মার্কারি একটা হিটেড প্ল্যানেট হতে পারে, যেহেতু সানের সবচেয়ে কাছে। Not along, Pluto was considered, not long ago, Pluto was considered the ninth planet. আমরা যখন ছোট ছিলাম, আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম বা তারও একটু ছোট ছিলাম, তখন কিন্তু আমাদেরকে প্লুটো বলা হচ্ছিল, যে প্লুটো হচ্ছে তোমার এই সোলার সিস্টেমের একটা পার্ট, একটা নাইন্থ প্ল্যানেট। কিন্তু পরবর্তীতে বিভিন্ন রিসার্চের মাধ্যমে প্লুটোকে বাদ দিয়ে দেওয়া হয়। যে however one important requirement, তো রিকোয়ারমেন্টটা কি যেটা প্লুটো ফিল আপ করতে পারে নাই, সেটা হচ্ছে প্ল্যানেট দ্যাট it should be clear its orbit any debris by its own attraction। যে প্লুটো এটা যদি সান হয়, ধরো একদম দূরে একটা অরবিটে প্লুটো রাউন্ড দিচ্ছে সান। হ্যাঁ, তো এই যে অরবিটে রাউন্ড দেওয়ার সময় এখানে যেসব ধরো কি থাকবে, ডেব্রিস থাকে, হ্যাঁ, ময়লা আবর্জনা যেগুলো থাকে, হ্যাঁ, মহাকাশে স্পেসে, সেগুলো হচ্ছে নিজের দিকে অ্যাট্রাক্ট করে করে ডিস্ট্রয় করতে হয় আর কি, মোটামুটি এরকম। মানে সে ক্লিন করে ফেলবে এই পথে যাওয়ার সময়, তার আশেপাশে যেসব ডেব্রিস টেব্রিস থাকে ওগুলো সব সে ক্লিন করে ফেলবে। বাট প্লুটো হচ্ছে এতই ছোট যে সে সেটা করতে পারে না। সো প্ল্যানেটের একটা ইম্পর্টেন্ট ফিচার আমরা তার মধ্যে পাচ্ছি না, তাই তাকে আমরা
আর প্ল্যানেটই বলি না। তো সিন্স প্লুটো বিং স্মলেস্ট প্ল্যানেট কুড নট ফুলফিল দিস ক্রাইটেরিয়ান, নো লঙ্গার ক্লাসিফাইড এজ প্লুটো সিন্স 2006। ওকে, এরপরে আমরা দেখি যে sun and 8 planets around the sun, what is their relative distance, planets from the sun in the picture. সো আমরা পিকচারটা এইটা খেয়াল করবো। হ্যাঁ, দেখো এইটা আমরা হচ্ছে সান ধরেছি হচ্ছে এটাকে, দেন এটা কি মার্কারি, দেন একটা সিরিয়ালি সিরিয়ালি হচ্ছে এক একটা প্ল্যানেট। হ্যাঁ, সবার লাস্টে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে নেপচুন, আর থার্ডে এই যে আমাদের আর্থ হচ্ছে এখানে। এবং সাইন্সটা তুমি খেয়াল করো, যে এটা যদি আর্থ হয়, আর্থ তো ওরা আঁকতে পারে না পুরোটা, বাট এটা এত হিউজ, সরি আর্থ বলছি, এটা হচ্ছে সান, সানটা হচ্ছে অনেক হিউজ এবং তারা সেটা আঁকতে পারে না পুরো। এই সেই তুলনায় মার্কারিটা দেখো কত ছোট, আবার সেই তুলনায় আর্থ দেখো, মানে এটা সানের তুলনায় কিছুই না, তাই না? তো এভাবে মোটামুটি আমাদের এই 8টা প্ল্যানেটের নাম তোমাদেরকে জানতে হবে। মার্সটা আবার দেখো, এটা হচ্ছে মার্স, মার্সটা পৃথিবী থেকে বা আর্থ থেকে একটু ছোট, বাট ফিচারের দিক দিয়ে কিছুটা মিল আছে। সো ইউরেনাসের ক্ষেত্রে দেখি আমরা একটা রিং পাচ্ছি, তারপর হচ্ছে সেটার্ন, না ইউরেনাস না, সরি এটা হচ্ছে সেটার্ন, সেটার্নের ক্ষেত্রে আমরা রিং দেখি, সেটার্নের ক্ষেত্রে রিং দেখি। তারপর হচ্ছে জুপিটার, হিউজ একটা, সবচেয়ে বড় প্ল্যানেট বলা হয় হচ্ছে জুপিটার। তো এটা আমরা পরে পড়বো, আমরা আগে সোলার সিস্টেম সম্পর্কে একটু পড়ে নিই, ক্রিয়েশন কিভাবে হয়েছিল সোলার সিস্টেমটা। It is assumed that our solar system came into existence approximately 4.5 billion years ago. It's a huge, অনেক বছরের কথা, তাই না? 4.5 billion years, 1 billion years is equal to 100 crore year, 1 billion। সো 100 crore years, তার মানে এগুলো কোটি কোটি বছর আগে। এখন দেখো যে এটা কত আগের ঘটনা। এট দ্য বিগিনিং ইট ওয়াজ আ কম্বিনেশন অফ গ্যাসেস এন্ড ডাস্ট পার্টিকেল, ধুলাবালি এবং গ্যাস ছিল শুধু। তো দেন ডিউ টু অ্যান এক্সপ্লোশন অফ এ নেইবারিং সুপারনোভা, these gases and dust particles came together, এই যে ডাস্ট পার্টিকেল এন্ড গ্যাস একসাথে হয়ে একটা লার্জ বল ফর্ম করছে। আগে পুরোটা হচ্ছে তোমার একটা কম্বিনেশন ছিল, যে গ্যাস আছে কিছু, হচ্ছে তোমার ডাস্ট পার্টিকেল ছিল, কিন্তু যখন একটা সুপারনোভা ব্লাস্ট করছে, হ্যাঁ সুপারনোভা এক্সপ্লোশন হয়েছে, তখন সেটার কারণে এই যে গ্যাস এন্ড কি ডাস্ট পার্টিকেল স্পেসে ঘুরতেছিল সবগুলো একসাথে হয়ে গেছে, কেম টুগেদার হয়ে গেছে। তো একটা লার্জ বল অফ গ্যাস হয়ে গেছে, যে স্পেসে ছিল ওগুলো সবগুলো একসাথে কাছাকাছি চলে আসছে, একটা লার্জ বল অফ গ্যাস ফর্ম করছে এন্ড স্টার্টেড রোটেটিং, ঘুরতে শুরু করছে একসাথে ওই বিশ্ব, ওই যে এক্সপ্লোশনের কারণে। So over time, more than 99% of the gas ball gathered at the center, which later transformed into a star. গ্যাস বলের 99% হচ্ছে তোমার সেন্টারে আস্তে আস্তে হচ্ছে কি করছে, গেট টুগেদার একসাথে হয়েছে এন্ড লেটার ট্রান্সফর্ম ইন্টু স্টার এমিটিং লাইট এন্ড হিট। স্টার ফর্ম করার পর সেটা লাইট এন্ড হিট এমিট করা শুরু করছে, অর্থাৎ আমাদের সানের কথা এখানে ইন্ডিকেট করছে, যে সান থেকে আমরা যেভাবে লাইট এন্ড হিট পাই। The remaining 1% of the matter, so 99% আমি সানে দিলাম, ঠিক আছে, তো বাকি তো 1% বাকি। So the remaining 1% of the matter started to come together forming smaller balls, সেগুলো হচ্ছে, আর যে 0.1% ছিল ডাস্ট এন্ড গ্যাসেস এর মধ্যে, সেগুলো হচ্ছে কি করলো, অরবিটেড অ্যারাউন্ড দ্য সান, মাঝখানে যে স্টার ফর্ম হলো না, সেই স্টারের চারপাশ জুড়ে আস্তে আস্তে ঘোরা শুরু করলো। হ্যাঁ, সেই ছোট ছোট ডাস্ট পার্টিকেল, আসলে ছোট বললে তো অনেক ভুল হবে, সেটা ছোট বলতে সেটা একটা প্ল্যানেট ফর্ম করে ফেললো, এভাবে আরো যেসব আছে সেগুলো ঘুরতে ঘুরতে ছোট ছোট একসাথে হতে হতে একটা প্ল্যানেট ফর্ম করলো, এবং অনেকগুলো প্ল্যানেট ফর্ম হয়ে গেল। দ্য স্টার লোকেটেড এট দ্য সেন্টার is known as the sun, and the various smaller and larger balls যে revolve around it are the planets of our solar system. সানের চারপাশে যেসব ছোট ছোট জিনিস ঘুরতেছিল ওগুলা একটা প্ল্যানেট হয়ে গেল। তার মানে একটা সুপারনোভা এক্সপ্লোশন থেকেই পুরো ঘটনার সৃষ্টি হয়েছে। ফার্স্টে ছিল গ্যাস এন্ড ডাস্ট পার্টিকেলস ছিল, যখন একটা সুপারনোভা ব্লাস্ট হইলো এই গ্যাস এন্ড গ্লাস পার্টিকেল সব কম্বাইন্ড হয়ে একটা জায়গায় সেন্টার্ড হয়ে গেল। তো 99% সেন্টার হয়ে ফর্ম করলো সান, বাকি 1% সে চারপাশে ঘুরতেছিল, এই সানের চারপাশে ঘুরতেছে, and সেগুলো ফর্ম করলো প্ল্যানেট। সহজ ভাষায় এটাকে বলছে। এখন আমরা সান কি সেটা একটু দেখি। সান, the sun at the center of the solar system is our very own star. আমাদের স্টার যদি বলি, আমাদের সোলার সিস্টেমের স্টার হচ্ছে সান, এন্ড এটা হচ্ছে সেন্টার। সো সানের পিকচার হচ্ছে এটা, এটা একদম রিয়েল পিকচারের মতোই আসছে, যে সান কিন্তু আসলেই এরকম, যে চারপাশে এরকম একদম লাল হয়ে ভিতরে অনেক বেশি রিয়েকশন হতে থাকে, অনেক বেশি হিট রিলিজ হতে থাকে, এখান থেকে হিট রিলিজ হতে থাকে। সো ইট ইজ দ্য লার্জেস্ট কম্পোনেন্ট, অনেক বিশাল। লার্জেস্ট কম্পোনেন্ট কেন হবে না দেখো, যে কারণ এটা অ্যাকর্ডিং
for 99.86% of the mass of entire solar system, it is formed by sun. 99.86%, 99.86% of the entire solar system এর পার্ট হচ্ছে তোমার সান একাই নিয়ে নিছে। তাহলে বাকি অল্প কয়েক পার্সেন্ট আছে, পয়েন্ট সামথিং আছে, তাই না? সেইগুলো নিয়ে হচ্ছে আমাদের প্ল্যানেট ফর্ম। তার মানে সান কত হিউজ হিউজ, এবং এটা ওয়েট কত বেশি দেখ। So it is approximately 100 times wider than the Earth and 15 located 15 crore kilometers away from the Earth. So it is actually mass of hot gas that emits light and heat. Its surface temperature is around 5500 degrees Celsius. আমরা তো এখান থেকে যে হিটটা আসে এন্ড যে লাইটটা আসে সেটা আমাদের আর্থের সারফেসে আসতে আসতে সেটার টেম্পারেচার 5500 থেকে রিডিউস হতে হতে চলে আসে কত 30 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি সেলসিয়াস, এরকম কমে যায়। তার মানে কত কমে যায় খেয়াল কর। ওকে, তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা। No, sir, কোনো question নেই। Okay. So is around 5500 degrees Celsius. Occasionally the surface of the sun experience explosion. অর্থাৎ এই যে এখানে আমি বলেছিলাম না যে সানে হচ্ছে তোমার কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হতে আছে। এই দেখো এখানে আমরা ডিফারেন্ট কালার কালার দেখতেছি, যে এগুলো তো হচ্ছে কন্টিনিউয়াসলি রিঅ্যাকশন হতে আছে, ভিতরেও রিঅ্যাকশন চলতে থাকে। তো কিছু কিছু জায়গায় সবসময় ধরো যে এক্সপ্লোশন হতে থাকে। তো এই এক্সপ্লোশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটাই হচ্ছে তোমার সোলার উইন্ড হিসেবে আসে। রিলিজ অফ আয়োনাইজড পার্টিকেল নোন এস সোলার উইন্ড। অর্থাৎ ওখান থেকে কিছু পার্টিকেল চলে আসে, আয়োনাইজড পার্টিকেল সোলার উইন্ডের মাধ্যমে আসে। সেটাকে মানে অনেকটা কি বলবো, আমাদের যে ঝড় হয় না, এই ঝড়ের মতন। সোলার উইন্ড মানে হচ্ছে সৌরঝড় আর কি, বাংলায় যদি বলি সৌরঝড়। অর্থাৎ এটা স্পেসের এক ধরনের ঝড়। তো সেটা আসে হচ্ছে সোলার উইন্ড হিসেবে, আয়োনাইজ পার্টিকেল থাকে সেই ঝড়ে, এবং সেটা হচ্ছে ওখানে এক্সপ্লোশন হয়। সেটা কি আমাদের আর্থ পর্যন্ত আসবে? হ্যাঁ, সেটা আমাদের আর্থ পর্যন্ত আসে, কিন্তু আসতে অনেক সময় লাগে, যে 1 to 5 days, এবং সেটার যে ইন্টেন্সিটি সেটা অনেক কমতে থাকে। তো আমরা যদি একদম কাছাকাছি থাকতাম তাহলে দেখা যেত যে আমাদের আরো অনেক বেশি সাফারিংস হচ্ছে, এবং আমাদের আমরা আসলে ওই আরো যদি আমরা যদি মার্কারি বা এমন কোনো প্ল্যানেটে যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা ওখানে বসবাসই করতে পারতাম না, কারণ ওখানে এত পরিমাণ হিট, যেহেতু সবচেয়ে কাছে সূর্য সানের। সো আমরা এটা চলে আসি সোলার উইন্ড। ইট টেক্স 1 to 5 days ফর দ্য সোলার উইন্ড টু ট্রাভেল ফ্রম দ্য সান টু রিচ দ্য আর্থ। সো এখানে অনেক কিছু স্পেসিফিকেশন পেলাম, যে আমাদের আর্থের সাথে একটা কম্পেয়ার করলাম সানের, যে সেটা কেমন, সেটা কত ডিগ্রি সেলসিয়াস সারফেস টেম্পারেচার। সে আমরা মার্কারিতে চলে আসি। মার্কারি ইজ দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। ইট ইজ আ রকি hot planet. Being so close to the sun, it is not very easy to see from the earth. অর্থাৎ এটা এতটাই কাছে, সানের চেয়ে অনেক কাছে। এই যে এখানে যে নিচের পিকচারটা আমরা খেয়াল করি, এখানে যদি এটা সান হয় তাহলে এই দেখো এটা একেবারেই কাছে ডিস্টেন্সের দিকে। এর চেয়ে একটু ডিস্টেন্সে আছে কি আর্থ, এর চেয়ে একটু ডিস্টেন্সে আছে কি না, এর চেয়ে একটু ডিস্টেন্সে আছে কি এটা ভেনাস। ভেনাসের পর আছে হচ্ছে আর এই যে ব্লু কালার যেটা, এটা হচ্ছে আর এরপরে আরো একটু ডিস্টেন্স যেটা এইগুলোর চেয়ে বেশি, সেটাতে আছে মার্স। মার্সের চেয়ে আরো অনেক ডিস্টেন্সে আমরা দেখতে পাচ্ছি জুপিটার। জুপিটারের চেয়ে আরো অনেক ডিস্টেন্সে আছে স্যাটার্ন। স্যাটার্নের পর আরো অনেক ডিস্টেন্সে আছে ইউরেনাস। তারপরে আরো অনেক ডিস্টেন্সে আছে নেপচুন। তার মানে নেপচুন হচ্ছে অনেক অনেক দূরে আমাদের চেয়ে। ওকে, সো এরপর আমরা যদি দেখি, এখানে দেখা যাচ্ছে মার্কারি ইজ ইকুইভ্যালেন্ট, এটা আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য সান, মার্কারি। সো বিং ক্লোজ টু দ্য সান, ইট ইজ নট ভেরি ইজি টু সি ফ্রম দি আর্থ। মার্কারি ইজ অ্যাকচুয়ালি দ্য স্মলেস্ট প্ল্যানেট। আমাদের আর্থ থেকে এটা খুব কাছে, আমরা মার্কারিকে খুব ভালো দেখতে পাই না। এর মাঝখানে ভেনাসও আছে, প্লাস এটা অনেক ছোট এবং সানের অনেক কাছাকাছি। তো আমরা যখন ফোকাস করি, আমাদের আলটিমেটলি ওই সানের যেই সান রেটা, সেটাই বলতে গেলে আমাদের ফোকাসে বেশি চলে আসে। সো ওইটা মার্কারি তাই দেখায় একটু টাফ আছে। So it is not very easy to see from the Earth. So Mercury is actually the smallest planet in the solar system. Smallest planet. Largest কোনটা বলেছিলাম? Largest হচ্ছে Jupiter. Okay. The planet in our solar system, just a bit longer than our moon. Similarly to the Earth, Mercury also experiences day and night, but 1 day on Mercury equivalent to 6 months on Earth. দেখছো, মানে এখানে 6 মাসে একটা দিন হয় মার্কারি। সো মার্কারি অরবিট দ্য সান ওয়ান্স, যেহেতু সবচেয়ে কাছে, সো অরবিট অরবিট করতে তোমার অনেক কম সময় লাগবে, রাউন্ড করতে অনেক কম সময় লাগবে। সো 88 ডেজে এক ইয়ার হয়ে যায়। সো অনলি